এই যে জায়গায় দেখছিলে 5টা দাবি, এই 5টা দাবি কিন্তু আমাকে জীবন চলার কিন্তু একেবারে এই 5টা দাবি কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন। তার কারণ এই যে মন্ত্রণালয়, সচিবালয়, আচ্ছা যে কোনো সরকার আইছে এই খালি সচিবালয় টানছে, আর আমরা কি বাড়ির কর্মচারী না? ওরা এসির ভিতর ডিউটি করে, আর আমরা করি রাস্তায় 5,000 সেন্টেল মাসে ক্ষয় হয়। আমি হাসপাতালে চাকরি করি, আমি একজনের পজিটিভ, বিরাট গ্রুপ পজিটিভ, আমার জীবনে রিস্ক নিয়ে আমি দৌড়ি করি, অথচ আমাদের নাম নেই, সচিবালয় এসির ভিতরে ডিউটি করে উনাদের সব দেয়। এটা কেউ বোঝে না বৈষম্য কোথায়। এই বর্তমান সরকার এসে যে এই যে বৈষম্য, এই জিনিসটা কেউ বুঝলেই না যে আমরা এলো যদি ওরাও 4র্থ শ্রেণী চাকরি করে, আমিও 4র্থ শ্রেণী চাকরি করি, ওদের বেতন বাড়লে আমাদের পারবে, এই জিনিসটা ওদের ঢুকলেই না মাথায়। আমাদের সম্মিলিতভাবে সেইভাবে আন্দোলন করে তুলতে হবে, যাতে আমরা হইলো সচিবালয় মানুষ, আমরাও মানুষ, সচিবালয় যদি 2 টাকা বাড়ে আমাদেরও বাড়াতে হবে। এই আন্দোলন গড়িয়ে যদি ওই রকম ভাবে যদি গড়িয়ে তুলতে পারেন তাহলে মাঠে নামেন, আমার মনে হয় মাঠে নামলে মানে একটা সমাধান হবে। পদ আছে, আমাদেরকে এমন কোনো সুযোগ নাই যে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মতো যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডিএস হই, সেখানে তাদের যে বেতনের যে গ্রেডের যে তুলনা, আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যেটা হয়, তারা একটা গ্রেড পাইলে যেমন তাদের 10,000 বা 20,000 বেতন বৃদ্ধি পায়, আমাদের সেক্ষেত্রে বেতন বৃদ্ধি পায় মাত্র 50 টাকা বা 100 টাকা। এই বৈষম্য অনেক পুরাতন। আমরা বিশ্বাস করেছিলাম যে অন্তর্বর্তী সরকার আমাদের এই বৈষম্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং আমরা এই বৈষম্য থেকে বঞ্চিত আর হতে চাই না। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছি, এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা বিভিন্ন দাবি দাওয়া পালন করে আসছি। আমরা যদি আরও ভাবি যে আমরা বিগত সরকারগুলো আমাদের কিছু বৈষম্য আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আপনারা দেখবেন যে সচিবালয়ের কর্মচারীদের পদ পদবি একরকম, একই যোগ্যতা সম্পন্ন। আমাদের মাঠ প্রশাসনের আমরা যারা 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী, তাদের বেতন বৈষম্য, বেতন স্কেল অন্যরকম। এই যে পার্থক্য, এই পার্থক্য যারা সৃষ্টি করেছে তারা আজকে নাই। আজকে দেশে যে বৈষম্য বিরোধী একটা সরকার, অন্তর্বর্তী সরকার, আমরা খুব সঙ্গত কারণে দাবি করি যে এখনই হয়তো উপযুক্ত সময় আমাদের এই বৈষম্য নিরসনের। যদি পরবর্তীতে কোনো দলীয় সরকার যখনই যদি ক্ষমতায় আসে, সেখানে আমরা এটা এইভাবে হয়তো তুলে ধরতে পারবো না যে আমাদেরকে এটা করে দাও বা এটা করে দিন, কারণ এর অনেকগুলি আছে তাদের হাতে সৃষ্ট। অতএব সেখান থেকে সবচেয়ে বেশি জোরালো হবে আমাদের যদি আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় যদি আমরা এই দাবিগুলো তুলে ধরি। আমাদের সাথে আরও এই পদ পদবীর বৈষম্য ছাড়াও বর্তমানে আমরা কিছু গুঞ্জন শুনি। আপনারা শুনে থাকবেন যে সচিবালয় কর্মচারীদের জন্য রেশনিং প্রথা চালু করবে, যদিও এটা কাগজে কলমে দৃশ্যমান না, কিন্তু একটা আলোচনা বা একটা কথা এখানে হয়েছে। আমরা সচিবালয়ের বাইরেও যদি আমরা দেখেন, আমাদের মানে খুব দুঃখ লাগে যে একটা খুব কমন জিনিস আপনাদের শেয়ার করি, আপনারা যেটা খুব সবাই জানেন কিন্তু অনেকে হয়তো এটা প্রকাশ করেন না। আজকে এই 15 বছর যে সমস্ত কর্মকর্তা পদোন্নতি পায় নাই, যে ডিএস ছিল আজকে কী হয়েছে? এডিশনাল হয়েছে। যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল সে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, যে জয়েন্ট সেক্রেটারি ছিল সচিব হয়েছে। তার মানে কি? তার জন্য আপনার অটো প্রমোশনের সিস্টেম করছেন। আর আমরা সারা জীবনে যারা একটা প্রমোশন পাই নাই, তাদেরকে একটা কমন প্রমোশনকে আমরা দাবি করতে পারি না? পারি। একইভাবে আপনি যদি ভাবেন যে আমরা প্রতি 5 বছর পরে একটা করে টাইম স্কেল, আমার বেতন স্কেল আমাদের চেঞ্জ হইতো। 2015 সালের পর আমরা কিন্তু কোনো বেতন স্কেল আমরা পাই না। আমরা কি আজকে বলতে পারি না যে আমাদেরকে একসাথে 2টা বেতন গ্রেড দেওয়া হোক? অবশ্যই যৌক্তিক হবে। কারণ যদি আপনি সচিবালয় কর্মকর্তাদের বা ক্যাডার কর্মকর্তাদের যদি ডাবল প্রমোশন দিতে পারেন, আমাকে ডাবল প্রমোশন দিবেন, এবং যদি সে বৈষম্য আপনি স্বীকার করেন যে ওই সময় বৈষম্য হয়েছিল, 2015 সালের পরে আমরা আর কোনো বেতন স্কেল পাই নাই, তাহলে আমি 2টা পে স্কেল পাওয়ার যোগ্য। এই সমস্ত বৈষম্য নিরসনের জন্য আমাদের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভিন্ন সময় সরকারের সাথে দাবি দেওয়া নিয়ে কথা বলে আসছে। তো আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন একটা দুর্ভাগ্যে যে আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা যদিও আমাদের এই কমিটিকে একটা নির্বাচনকালীন সময়ের জন্য আমরা এটাকে মেয়াদ বৃদ্ধি করেছি, আমাদের এই কমিটিকে রান করতে হলে আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটি আমরা করলাম। সেই প্রস্তুতি কমিটির আসলে কী কাজ হবে সেই রূপরেখা আমাদের দরকার। আর অনেকেরই বলি যে আমরা যে প্রস্তুতি কমিটি করছি, এক্সেল প্রস্তুতি কমিটির পূর্ণাঙ্গ মানে সদস্য সংখ্যা আমরা এখনও প্রকাশ করি নাই। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য যে আমরা সেই প্রস্তুতি কমিটিতে আসলে কাকে কাকে নিলে এটা এফেক্টিভ হবে সেই বিষয়ে আমাদের একটু আলোচনা হতে হবে। তো আমি আশা করব যে আমরা যে সম্মেলন প্রস্তুতি কমিটি করতে চাই, সেই প্রস্তুতি কমিটিতে আমরা কাকে কাকে রাখলে আমরা এই প্রস্তুতিকে সফলভাবে সামনে নিয়ে আগাইতে পারবো, এবং আগামী বাজেটের আগে আমরা কী ধরনের
কর্মসূচি নিলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, আমরা বাস্তবায়নে যেতে পারবো। সে বিষয়ে সবার কাছে আমি বক্তব্য আশা করছি। সব শেষেই আমাদের সভাপতি মহোদয় আমাদের এই বিষয়ে একটা দিক নির্দেশনমূলক বক্তব্য দেবেন। তা আমি আহ্বান জানাবো, আপনারা যে যার অবস্থান থেকে একটু তুলে ধরবেন। আমরা আসলে এই যে দাবি আদায়ের জন্য আমরা একটি কর্মসূচি দিব, এটা এক। পাশাপাশি আমাদের এই সম্মেলন প্রস্তুতি সাকসেস করতে হলে প্রস্তুতির জন্য যে সমস্ত কাজ করতে হবে সেই কাজগুলি করার জন্য আমরা কাকে কাকে কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি সেই বিষয়ে যার যার অবস্থান থেকে মতামত দেবেন। আল্লাহ হাফেজ। আমরা গত 15 বছর পর্যন্ত সরকারি কর্মচারীরা বিভিন্ন দাবি দেওয়ার বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছি, আমরা বঞ্চিত হিসেবে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা আসলে কোনো আন্দোলনের কোনো ফসল এ যাবৎকালে আমরা ভোগ করতে পারিনি। আপনারা জানেন যে 2015 সালের যে পে স্কেলটি দেওয়া হয়েছিল, সেই পে স্কেলটি আমাদের কর্মচারীদেরকে বঞ্চিত করা হয়েছে। যে টাইম স্কেল সিলেকশন গ্রেড নিয়ে আজকে আমরা কথা বলতেছি, এই টাইম স্কেল সিলেকশন গ্রেডটি কিন্তু আন্দোলন করে আদায় করেছিলেন এই সমন্বয় পরিষদের ব্যানারেই তৎকালীন সময়ে সালেউদ্দিন সেলিম বা হান্নান ভাইদের মতো নেতৃত্বই কিন্তু এই টাইম স্কেল সিলেকশন গ্রেডটি কিন্তু আদায় করেছিলেন। পাশাপাশি আরও বিভিন্ন দাবি দেওয়া, আর যে বারবার আসছে কর্মচারীদের পদবি পরিবর্তন, আসছে ধোলাই ভাতা সহ অসংখ্য দাবি কিন্তু এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের হাত ধরেই কিন্তু অর্জন হয়েছিল। কিন্তু গত 15 বছর শাসন আমলে সেই সালেউদ্দিন সেলিমের সেই অর্জনগুলো কিন্তু বিলীন করে দেওয়া হয়েছে। আমরা আরও জানি যে সালেউদ্দিন সেলিমের অর্জনগুলোই কিন্তু বিলীন করে দেওয়া হয়নি। আমরা ধরে নিতে পারি এক ধরনের মানসিক টর্চারে সালেউদ্দিন সেলিমের মতো একজন প্রবীণ নেতাকে মেরে ফেলা হয়েছে। আমরা মনে করি যে 5ই আগস্টের পরে সালেউদ্দিন সেলিমকে কেন মারা হয়েছিল এই বিষয়ে বাংলাদেশের কর্মচারীদের আন্দোলন হওয়া উচিত ছিল। আপনারা দেখছেন যে সোনালী ব্যাংকের যে সিবিআই নেতা বাকি ভাইকে কিন্তু একইভাবে কর্মচারী আন্দোলনের মাঠ থেকে সরাই দেওয়ার জন্য কিন্তু মেরে ফেলা হয়েছিল, যা নিয়ে ব্যাংক পাড়ায় কিন্তু অনেক আন্দোলন হয়েছে যে এটার তদন্ত সাপেক্ষে পুনরুদ্ধার করা হোক। কিন্তু সালেউদ্দিন সেলিমকে কেন মারা হয়েছিল, কেন তখন তিনি মারা গিয়েছিলেন, এই বিষয়টি কিন্তু আজ পর্যন্ত আলোচনায় আসেনি। আমি আজকের এই সমন্বয় পরিষদের সভায় আমি জোর দাবি রাখবো যে তৎকালীন সময় সালেউদ্দিন সেলিমকে কারা সংগঠন থেকে বাহিরে রাখার জন্য তার প্রতি টর্চার করেছে, তাকে চাকরি থেকে হেনস্থা করা হয়েছে, তার পরিবার আজ পর্যন্ত আর্থিক সুবিধা পায়নি এবং সর্বশেষ 2013 সালে তিনি মারাই গিয়েছেন। কারণ একটি মানুষ সুস্থ থাকার মতো পরিবেশ তার ছিল না, কারণ তিনি কর্মচারীদের জন্য আন্দোলন করেন, এটাই ছিল তার অপরাধ। সুতরাং এই ধরনের নেতৃত্ব যদি মাঠ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরিয়ে দেওয়ার মাধ্যমে কর্মচারীদের অর্জনগুলোকে বিলীন করে দেওয়ার উদ্দেশ্যে সেদিন এই কাজগুলো করা হয়েছে। আমি আজকের এই নির্বাহী পরিষদের সভায় আহ্বান রাখবো সমন্বয় পরিষদের দাবিনামাতে এটি আসতে হবে। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।